চন্দনগড় রাজ্যের বিশাল দরবার আজ অদ্ভুতভাবে নীরব। উঁচু স্তম্ভ আর সোনালী দেয়ালের মাঝে যেন থমকে আছে পুরো পরিবেশ। প্রতিদিন যেখানে মন্ত্রীদের আলোচনা আর সৈন্যদের কণ্ঠে দরবার মুখর থাকে, আজ সেখানে শুধু শোনা যাচ্ছে হালকা বাতাসের শব্দ। সিংহাসনে বসে আছেন রাজা। সামনে রাজকার্যের গুরুত্বপূর্ণ কাগজপত্র খোলা থাকলেও আজ তার মন যেন সে সবের মধ্যে নেই। তার চোখ স্থির হয়ে আছে দূরের কোনো অদেখা চিন্তার দিকে। মনে হচ্ছে বহুদিন ধরে একটি প্রশ্ন তাকে ভেতর থেকে অস্থির করে তুলেছে, আর সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আজ রাজ্যের এই নীরব দরবার শুরু হতে চলেছে। আচ্ছা মন্ত্রী মশাই, আপনি কি কখনো ভেবে দেখেছেন মানুষের জীবনে কোনো কাজের সঠিক সময়টা ঠিক কিভাবে জানা যায়? মহারাজ, সময় বুঝে কাজ করাই তো রাজকার্যের মূল, কিন্তু সব সময় আগে ভাগে বোঝা যায় না। শুধু সময় নয়, আমার মনে আরও দুইটি প্রশ্ন ঘুরছে। সবচেয়ে জরুরি মানুষকে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি? এই তিনটি প্রশ্নে কঠিন মহারাজ। যুদ্ধক্ষেত্রে এক উত্তর, দরবারে আরেক উত্তর, ঘরে হয়তো অন্য উত্তর। তাই তো অশান্তি। আমি রাজা, অথচ এই তিনটির সঠিক জবাব জানি না। তাহলে আমার সিদ্ধান্ত কতটা সঠিক? মহারাজ, আপনার উদ্বেগই প্রমাণ করে আপনি অন্য রাজাদের মতো নন। প্রশংসা চাই না প্রহরী, উত্তর চাই। এমন উত্তর যা শুধু বইয়ের কথা নয়, জীবনের কাজে লাগে। তাহলে দরবারে পণ্ডিত, মন্ত্রী, জ্যোতিষী, সেনাপতি সবাইকে ডাকা হোক। সবাই নিজেদের জ্ঞান দেবে। তবে তাই হোক। আজই ঘোষণা করে দাও যে আমার তিনটি প্রশ্নের সবচেয়ে সত্য এবং সঠিক উত্তর দিতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে। পরের দিন ঘোষকরা ঢাক বাজিয়ে রাজাদেশ প্রচার করছে। বাজারে লোকজন থেমে শুনছে। শোনো শোনো, সবাই শুনে রাখো। মহারাজ তিনটি গভীর প্রশ্নের উত্তর চান। সঠিক উত্তরদাতাকে দেওয়া হবে সোনার পুরস্কার। প্রশ্ন 1, কোনো কাজের সঠিক সময় কখন? প্রশ্ন 2, সবচেয়ে জরুরি মানুষ কে? প্রশ্ন 3, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি? কিছুক্ষণের মধ্যেই ঢাকের শব্দে বাজার, ঘাট, মন্দির পথ সব জায়গায় এক খবর ছড়িয়ে পড়ে। এ তো অদ্ভুত কথা। আমি হলে বলতাম সঠিক সময় সেই যখন লাভ বেশি। না না, জমির কাজে সময় মিস হলে সব শেষ। আমার কাছে ঋতুই সবচেয়ে বড় বিচারক। সবচেয়ে জরুরি মানুষ নিশ্চয়ই রাজা নিজে। রাজা থাকলে রাজ্য থাকে। আরে বাবা, অসুখ হলে তখন চিকিৎসকই সবচেয়ে জরুরি মানুষ। সময়ও তখন এক মুহূর্ত। আবার রাজদরবার। বহু মন্ত্রী, পণ্ডিত, জ্যোতিষী, সেনাপতি ও দরবারীরা সমবেত। সামনে সোনার থলি রাখা। দুপুরের আগে দরবার পূর্ণ হয়ে যায়। ঝলমলে মেজের মাঝখানে রাখা সোনার থলি যেন সবার চোখে আগুন ধরিয়ে দেয়, কিন্তু রাজার চোখে আছে শুধু উত্তর খোঁজার তাগিদ। আপনারা সবাই শুনুন, আমি এমন উত্তর চাই যা জীবনের প্রতিটি সিদ্ধান্তে কাজে লাগে। শুধু মুখের কথা হলে চলবে না। মহারাজ, সঠিক সময় জানতে হলে আগে থেকেই সব কাজের তালিকা করতে হবে। পরিকল্পনাই সময়ের চাবি। কিন্তু যদি হঠাৎ এমন কিছু ঘটে যা তালিকায় ছিল না, তখন উপদেষ্টারা সিদ্ধান্ত দেবেন মহারাজ। আমি বলি, একটি পরামর্শ পরিষদ থাকা উচিত। বহু জ্ঞান একত্র হলে ভুল কম হয়। পরিষদ কি সব মুহূর্তে সঙ্গে থাকবে? না, কিন্তু নিয়ম তৈরি করে দেওয়া যায়। মহারাজ, শাস্ত্রে লেখা আছে কাজের সঠিক সময় নির্ধারণ হয় বিধি, বুদ্ধি ও শৃঙ্খলা দিয়ে। শাস্ত্র কি প্রতিটি মানুষের প্রতিটি দিনের জন্য আলাদা নির্দেশ দেয়? সব নয়, তবে নীতি দেয়। মহারাজ,
সঠিক সময় জানতে হলে নক্ষত্রের গতি দেখতে হবে। শুভক্ষণ ছাড়া বড় কাজ শুরু করা ঠিক নয়। যদি বিপদ শুভক্ষণের অপেক্ষা না করে আসে, তখন প্রতিকার আছে, যজ্ঞ আছে, গণনা আছে। কিছুটা পরে আলোচনা আরো তীব্র। রাজা একে একে সবই সবার মতো খতিয়ে দেখছেন। প্রশ্ন এখন আর পুরস্কারের নয়, প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, জ্ঞান কি সত্যি মানুষকে নিশ্চিত পথ দেখাতে পারে, নাকি শুধু মতের ভিড় বাড়ায়? আচ্ছা, এবার দ্বিতীয় প্রশ্নে আসি। সবচেয়ে জরুরি মানুষকে সংক্ষেপে বলুন। আপনার সবচেয়ে বিশ্বস্ত যে, সেই জরুরি। যে আপনাকে রক্ষা করে সে জরুরি। যে জীবন বাঁচায় সে জরুরি। যে ঈশ্বরের পথ দেখায় সে জরুরি। তাহলে কি মানুষ পরিস্থিতি বদলালেই জরুরিতাও বদলে যায়? হতে পারে মহারাজ। আর তৃতীয় প্রশ্ন, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি? সবাই একে একে উত্তর দিতে লাগলো। কেউ বলল রাজ্য রক্ষা, কেউ বলল ধন বৃদ্ধি, কেউ বলল রোগ সারানো। মন্ত্রী বলল সঠিক সিদ্ধান্ত নেওয়া। কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে তো আগে জানতে হবে সঠিক সময়, জরুরি মানুষ আর প্রধান কাজ। আমি আবার প্রথম প্রশ্নেই ফিরে এলাম। মহারাজ, হয়তো এই প্রশ্নের একটি মাত্র উত্তর নেই। যদি একটি মাত্র উত্তর নাই থাকে, তবে শাসক কি ভরসায় সিদ্ধান্ত নেবে? মহারাজ, শাসক তার অভিজ্ঞতায় সিদ্ধান্ত নেবে। অভিজ্ঞতা আসে পরে, আমি জানতে চাই আগে। কথাগুলো শুনে দরবার আবার স্তব্ধ হয়ে যায়। সোনার থলি এখনো অক্ষত। এত জ্ঞান, এত মত, তবু রাজার প্রশ্নের কেন্দ্রে কেউ পৌঁছাতে পারল না। বিকেলের দিকে রাজপ্রাসাদের ব্যক্তিগত কক্ষ। দরবার ভেঙে গেছে। রাজা, তার বিশ্বস্ত মন্ত্রী এবং এক বৃদ্ধ রাজসেবক নীরবে কথা বলছে। আজ এত লোক এলো, এত কথা হলো, তবু আমার মনে হচ্ছে আমি কিছুই পেলাম না। মহারাজ, অনেক সময় বেশি উত্তরও মানুষকে অন্ধকারে ফেলে দেয়। তুমি কি কাউকে চেনো যে কথার চেয়ে সত্যকে বেশি জানে? মহারাজ, পাহাড়ের ধারে এক নির্জনবাসী সাধু আছেন। লোকেরা বলে তিনি খুব কম কথা বলেন, কিন্তু ঠিক কথা বলেন। আমি তার কথা শুনেছি। তিনি সাধারণ মানুষের সঙ্গে থাকেন, কিন্তু রাজ দরবারে আসেন না। তিনি কি জ্ঞানী, নাকি লোকের মুখে মুখে গল্পে বড় হয়েছে? আমি নিজে একবার গিয়েছিলাম মহারাজ। তিনি আমার অসুস্থ ছেলেকে নিয়ে এমন কথা বলেছিলেন যা মনে গেঁথে আছে। তিনি কি এই 3 প্রশ্নের উত্তর দিতে পারবেন? জানি না, তবে তার কাছে গেলে খালি হাতে ফেরা মানুষ খুবই কম আছে। যদি যেতে হয়, গোপনে যাওয়াই ভালো। দরবারি জাঁকজমক দেখলে হয়তো তিনি দেখা দেবেন না। ঠিক আছে, কাল ভোরে আমি সাধারণ পোশাকে বেরোব। খুব বেশি লোক সঙ্গে নেব না। এটি কি নিরাপদ হবে মহারাজ? সব নিরাপদ পথই সত্যের দিকে যায় না মন্ত্রী। কখনো কখনো উত্তর পেতে সিংহাসন থেকে নামতে হয়। মন্ত্রী চুপ করে যান। বাইরে সন্ধ্যার ঘণ্টা বাজে। রাজার সিদ্ধান্তে এক ধরনের শান্ত দৃঢ়তা আছে, যেন তিনি অবশেষে প্রশ্নের দরজা থেকে পথের দিকে পা বাড়িয়েছেন। পরের দিন রাজা সাধারণ পোশাক পরে সেই সাধুর খোঁজে বেরিয়ে গেল। ভোরের কুয়াশা ভেজা পাহাড়ি পথ। আগের রাতের সিদ্ধান্তের ঠিক পরের সকাল। রাজা প্রাসাদ থেকে দূরে এসে একা হাঁটতে হাঁটতে জঙ্গলের ধারের ছোট কুটিরের সামনে পৌঁছান। কুটিরের পাশে ছোট সবজি ক্ষেত। এক বৃদ্ধ সাধু নীরবে মাটি খুঁড়ছেন।
প্রণাম মহাশয়, আমি দূর থেকে আপনার কাছে এসেছি। এসো। আমার মনে 3টি প্রশ্ন অনেক দিন ধরে জেগে আছে। সঠিক কাজের সঠিক সময় কিভাবে চিনব? কাদের কথা সবচেয়ে বেশি শুনব? আর কোন কাজটি মানুষের জন্য সবচেয়ে জরুরি, এ কথা জানতে চাই। সাধু উত্তর না দিয়ে আবার মাটিতে কোদাল বসান। শুকনো শক্ত মাটি তুলতে তার কাঁধ কেঁপে ওঠে, কপাল বেয়ে ঘাম নেমে আসে, কিন্তু মুখে কোনো কথা নেই। আপনি কি আমার কথা শুনতে পাননি? শুনেছি। তাহলে কি আমি অপেক্ষা করব? যদি ইচ্ছে হয়। রাজা কিছুটা বিস্মিত হয়ে দাঁড়িয়ে থাকেন। তিনি এমন উত্তর আশা করেননি। বৃদ্ধের শ্বাস এখন স্পষ্টই ভারী, যেন প্রতিটি কোদাল চালানো তার জন্য কষ্টকর। আপনি ক্লান্ত দেখাচ্ছেন, আমি চাইলে একটু সাহায্য করতে পারি। এখনো মাটি কাটতে বাকি আছে অনেক। দিন, কোদালটা আমাকে দিন। এই নাও। কুটিরের পাশের ক্ষেত। রাজা মাটি খুঁড়তে শুরু করেন। সাধু কাছের গাছের গুড়িতে বসে শ্বাস নেন। চারপাশে পাখির ডাক, ভেজা মাটির গন্ধ। রাজা কোদাল হাতে নিতেই তার নরম হাত শক্ত মাটির ধাক্কা টের পায়। প্রাসাদের সভা, সোনা, প্রহরা সব যেন এই ছোট জমির সামনে হঠাৎ দূরের জিনিস হয়ে যায়। মাটি খুব শক্ত, গভীর করে খুঁড়ো। আমি চেষ্টা করছি। চেষ্টা নয়, মন দাও। আপনি কি সবসময় এভাবেই উত্তর দেন? সব প্রশ্ন কথায় মেটে না। কিন্তু আমি রাজ্য চালাই। আমার সিদ্ধান্তে মানুষের জীবন বদলে যায়। আমি ভুল করলে ক্ষতি বড় হয়। তাই আমি স্পষ্ট উত্তর চাই। স্পষ্ট জিনিস অনেক সময় চোখের সামনেই থাকে। যদি তাই হয়, তবে আমি এতদিন তা দেখতে পেলাম না কেন? কারণ তুমি উত্তর খুঁজেছ দূরে, কাছে নয়। রাজা থেমে সাধুর দিকে তাকান। কথাগুলো ছোট, কিন্তু তার ভেতরে যেন লুকানো কাঁটা আছে। তিনি আবার কোদাল বসান, এবার একটু জোর দিয়ে। আপনি কি বলতে চাইছেন আমার প্রশ্নের উত্তর এখানেই আছে? থাকতেই পারে। থাকতে পারে মানে? আপনি আমাকে পরীক্ষা করছেন? হয়তো তোমাকে, হয়তো তোমার ধৈর্যকে। আমি যুদ্ধক্ষেত্রে অপেক্ষা করেছি, দরবারে অপমান সহ্য করেছি, বিদ্রোহ দমন করেছি। ধৈর্য আমার অচেনা নয়। তবু তুমি অস্থির। কারণ আমি জানি না কখন কি করা উচিত। এটাই তো আমার প্রথম প্রশ্ন। আর এখন কি করা উচিত? এখন এখন এই ক্ষেত শেষ করা উচিত, কারণ আপনি ক্লান্ত। তবে সেটাই করো। সময় এগোয়। রাজা বুঝতে পারেন কাজের ভেতর সময়ের হিসাব বদলে যায়। তিনি উত্তর পাওয়ার জন্য এসেছিলেন, কিন্তু এখন উত্তর নয়, শ্বাস আর শ্রমই তার সবচেয়ে কাছের বাস্তবতা। আর কতটা খুঁড়তে হবে? যতটা দরকার। আপনার কথাগুলো সবই ধাঁধার মতো। জীবনেও তাই। আপনি খুব কঠিন কথা সহজভাবে বলেন। সহজ জিনিসই মানুষ সবচেয়ে দেরিতে শেখে। আপনি কি আমার দ্বিতীয় প্রশ্নের দিকে ইঙ্গিত করছেন? কার কথা সবচেয়ে বেশি শুনব, এই প্রশ্নের? তোমার সামনে যে আছে, আগে তার কথা শোনো। কিন্তু রাজাকে তো মন্ত্রী, সেনাপতি, বিচারক, কৃষক সবাইকে শুনতে হয়। একসঙ্গে কাউকে শোনা যায় না। এই মুহূর্তে যে সামনে, সেই সবচেয়ে জরুরি। তাহলে সময় বদলালে জরুরিও বদলায়? তুমি নিজেই তো তা বললে। কিন্তু তৃতীয় প্রশ্ন, সবচেয়ে জরুরি কাজ কোনটি? যে কাজ এখন মানুষের উপকারে লাগে। তাহলে এই মুহূর্তে আমার সবচেয়ে জরুরি কাজ একজন ক্লান্ত বৃদ্ধকে সাহায্য করা। এত সহজ? সহজ বলেই কঠিন। শেষ কথাটি বলেই সাধু চুপ করে যান। ঠিক সেই মুহূর্তে ঝোপের আড়াল থেকে হঠাৎ এক মানুষ টলতে টলতে বেরিয়ে আসে। তার 2 হাত পেটের কাছে চেপে ধরা, আঙুলের ফাঁক দিয়ে রক্ত ঝরছে।
মানুষটি আর এক পা এগিয়ে মাটিতে মুখ থুবড়ে পড়ে। রাজা কোদাল ফেলে দৌড়ে যান। ক্ষেত, প্রশ্ন, উত্তর সবকিছু এক মুহূর্তে নতুন বিপদের সামনে গিয়ে দাঁড়ায়। এ লোকটা গুরুতর আহত। কে করেছে এটা? আগে রক্ত থামাও, তারপর কথা। রাজা হাঁটু গেড়ে বসেন, আর তখনই আহত লোকটি কষ্টে মুখ তুলে তার দিকে তাকায়। সেই দৃষ্টিতে ভয়, ঘৃণা আর অদ্ভুত পরিচয়ের ঝলক একসঙ্গে জ্বলে ওঠে। মহারাজ, আমি আপনাকেই খুঁজছিলাম। তুমি জেগে উঠেছ? এখন কেমন লাগছে? ব্যথা আছে, কিন্তু আমি এখনো বেঁচে আছি, আর সেটা আপনার জন্যই। আমার জন্য নয়, সাধুর ওষুধ আর সময় মতো রক্ত বন্ধ করা গেছে বলেই তুমি বেঁচে আছো। এখন বেশি কথা বলো না, শরীরের শক্তি এখনো পুরো ফেরেনি। আহত লোকটির মুখ এখনো ফ্যাকাশে, কিন্তু রাতের ভয়ের ছাপ অনেকটাই মুছে গেছে। তার চোখে জমে আছে লজ্জা, ক্লান্তি আর গভীর অনুতাপ। রাতে তুমি বলেছিলে আমাকে খুঁজছিলে, কেন? কারণ আপনার কাছে আমার একটা সত্যি বলার ছিল, আর আমার হাতে খুব কম সময় ছিল। এবার বলো, কি সত্যি বলতে চাইছো তুমি? আমি আপনার শত্রুদের একজন ছিলাম। কি বললে? শান্ত থাকুন মহারাজ, ওকে শেষ পর্যন্ত বলতে দিন। আমি সেই দলের লোক ছিলাম যারা আপনাকে ভুল পথে চালাতে চাইতো, যারা চেয়েছিল আপনি এই বন, এই কুটির, এই মাটি সবকিছুর আসল অর্থ ভুল বুঝুন। তাহলে কাল রাতেই আমাকে আক্রমণ করলে না কেন? কারণ আমি দেরিতে বুঝেছি আমরা ভুল করছিলাম, আর সেই ভুল বুঝতেই আমার পেটে ছুরি ঢুকেছে। কতজন ছিল? 3 জন। একজন প্রহরীর পোশাকে, একজন ব্যবসায়ীর বেশে, আর একজন যার মুখ দরবারের সবাই চেনে। কে সে? সে হলো মহামন্ত্রীর সহকারী দীনেশ। দীনেশ? সে তো বহু বছর ধরে রাজকোষের নথি সামলায়। সেই কারণেই সে বিপজ্জনক। সে হিসাব বদলাতে পারে, খবর থামাতে পারে, মানুষ কিনতে পারে। আর তোমার কাজ কি ছিল? আমাকে পাঠানো হয়েছিল আপনাকে নজরে রাখতে। যদি আপনি সাধুর কাছ থেকে এমন কিছু জেনে ফেলেন যা তাদের বিপদে ফেলতে পারে, তাহলে খবর পৌঁছে দিতে। সাধু মহারাজ তো আবার কাজে বসে গেছেন, যেন কিছুই ঘটেনি। তিনি সব জানতেন না, কিন্তু সব বুঝেছিলেন। আমি তার কাছে আবার যাব। আমার 3টি প্রশ্নের উত্তর এখনো পাইনি। মহারাজ, হয়তো আপনি উত্তর পেয়েছেন, শুধু এখনো চিনতে পারেননি। তবু আমি তার মুখ থেকে শুনতে চাই। রাজা ধীরে ধীরে বাগানের দিকে এগিয়ে গেলেন। ভেজা মাটির গন্ধ বাতাসে ভাসছিল, আর রাতের ভয় যেন সেই গন্ধেই মিশে নরম হয়ে যাচ্ছিল। গুরুজন, আমি আবার এসেছি। আমি এখনো আমার 3টি প্রশ্নের সত্য উত্তর জানতে চাই। জানতে চান বলেই তো এতদূর এলেন। বসে বলুন, কোন প্রশ্ন আগে শুনতে চান? না, সব প্রশ্নই একই সঙ্গে আমার মনে আছে। কোন সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ? কোন মানুষ সবচেয়ে গুরুত্বপূর্ণ? আর কোন কাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ? ভালো, আজ আপনার মন শুনতে প্রস্তুত। বাগানের পাশে নরম মাটিতে রাজা বসেন। চারপাশে শান্ত সকাল, মাঝে মাঝে বাতাসে পাতা নড়ে ওঠে। আহত লোকটি একটু দূরে বসে শুনছে। আমি বহু জ্ঞানী মানুষের কাছে গেছি, কেউ এক কথা বলেনি। কারণ অনেকেই উত্তর মুখে খোঁজে, জীবনে নয়। তাহলে বলুন, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটি? সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হল এই মুহূর্ত। শুধু এই মুহূর্ত? ভবিষ্যৎ নয়, পরিকল্পনা নয়? ভবিষ্যৎ আপনার হাতে নেই,
অতীতও নেই। আপনার হাতে আছে শুধু এখন। তাই এখনই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু একজন রাজাকে তো আগম ভাবতে হয়। অবশ্যই ভাবতে হয়, কিন্তু কাজ করতে হয় বর্তমানেই। কালকে নিয়ে ভাবা যায়, বদলানো যায় শুধু আজকে। রাজা চুপ করে রইলেন। তিনি রাতের ঘটনাগুলো মনে করতে লাগলেন। খোঁড়া মাটি, ক্লান্ত হাত, আহত মানুষের ক্ষত, আর মৃত্যুর কাছ থেকে ফিরে আসা এক জীবন। যদি আমি গতকালই ফিরে যেতাম, তাহলে আপনি আজ বেঁচে থাকতেন না, কারণ আপনি এখানে ছিলেন। তাই শত্রুর আঘাত এড়িয়েছেন, আর আপনি তার ক্ষত বেঁধেছেন। তাই সে আপনার শত্রু থেকে আপনজন হয়েছে। এ কথা সত্য। আমি প্রতিশোধ নিতে এসেছিলাম। আমি জানি। এখন তুমি সেটা আর চাও না। না, কারণ যার হাতে আমি মৃত্যু আশা করেছিলাম তার হাতেই জীবন পেলাম। অর্থাৎ যে মুহূর্ত সামনে আছে সেটাকেই অবহেলা করা যায় না। ঠিক তাই, অবহেলিত মুহূর্তই পরে বড় অনুতাপ হয়ে ফিরে আসে। তাহলে বলুন, সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ কে? যে মানুষটি এই মুহূর্তে আপনার সামনে আছে, সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার সামনে যেই থাকুক, সে বন্ধু হোক, শত্রু হোক বা সাধারণ মানুষ হোক। হ্যাঁ, কারণ আপনি নিশ্চিত জানেন না পরে আর কার সঙ্গে আপনার দেখা হবে। কিন্তু রাজ্যের কাজ, সভা, মন্ত্রী, সৈন্য, তাদের মধ্যে তো ভেদ আছে। দায়িত্বের ভেদ আছে, মর্যাদার ভেদ আছে, কিন্তু মনোযোগের সত্য একটাই, যে এখন আপনার কাছে আছে তার প্রতি আপনার কর্তব্য আগে। রাজা ধীরে ধীরে আহত লোকটির দিকে তাকালেন। গতকাল পর্যন্ত এই মানুষটি ছিল অদেখা, অজানা, এমনকি বিপজ্জনক। তবু সেই মানুষই এখন উত্তর বুঝতে সাহায্য করছে। গতরাতে আমার সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ ছিল এই লোকটি। হ্যাঁ, কারণ সেই তখন আপনার সাহায্য চাইছিল। আর তার আগে? তার আগে আমি ছিলাম, কারণ আপনি আমার সঙ্গে ছিলেন, আর আমি সাহায্য চাইছিলাম, যদিও শুধু মাটি খোঁড়ার জন্য। তাই আমি যদি রাগ করে চলে যেতাম, তাহলে আমি দুই দিকেই ভুল করতাম। একদিকে নিজের প্রাণ হারাতেন, অন্যদিকে আরেকজনের প্রাণ বাঁচানোর সুযোগও হারাতেন। মহারাজ, আমি আপনাকে ঘৃণা করতাম। এখন আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আমি তোমাকে ক্ষমা করলাম, আর তোমার জমি যা অন্যায়ভাবে নেওয়া হয়েছিল তা ফিরিয়ে দেওয়া হবে। আপনি আমার মন থেকে বহু বছরের আগুন নামিয়ে দিলেন। দেখলেন, সামনে থাকা মানুষকে গুরুত্ব দিলে শত্রুতাও বদলে যেতে পারে। তাহলে মানুষকে পরে নয়, ঠিক তখনই দেখা দরকার যখন সে সামনে দাঁড়ায়। এটাই জ্ঞানের সহজ রূপ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি? সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল আপনার সামনে থাকা মানুষের জন্য ভালো করা। শুধু ভালো করা? এত বড় রাজ্যের শাসনে কি উত্তর এত সরল? সত্য উত্তর প্রায় সরল হয়, কঠিন হল সেটাকে সব সময় মনে রাখা। যদি আমি শক্ত হাতে শাসন করি কিন্তু মানুষের ভালোর দিকে নজর না দিই, তাহলে শাসন থাকবে, শান্তি থাকবে না, ভয় থাকবে, আস্থা থাকবে না। আর যদি ভালো করতে চাই কিন্তু সময় নষ্ট করি, তাহলে ভালো করার সুযোগ আপনার হাত থেকে বেরিয়ে যাবে। তাই সময়, মানুষ আর কাজ, এই তিনটি আলাদা নয়, তারা একসঙ্গে বাঁধা। রাজা মাথা নিচু করলেন। তার মনে হলো তিনি উত্তর শুনছেন না, শুধু নিজের জীবনকেও নতুন করে দেখছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এখন। সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ সে যে এখন আমার সামনে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো তার জন্য ভালো করা। আপনি ঠিক বুঝেছেন। এই তিনটি মনে রাখতে পারলে আপনি কম ভুল করবেন। আমি আজ রাজা হিসেবে নয়,
একজন মানুষ হিসেবে শিক্ষা পেলাম। ভালো শাসক হতে হলে আগে ভালো মানুষ হতে হয়। মহারাজ, আমি কি আমার পরিবার নিয়ে শান্তিতে ফিরতে পারবো? পারবে। আমি নিজে নির্দেশ দেব, তোমার নিরাপত্তা নিশ্চিত করা হবে। তাহলে আজ আমার জন্য নতুন সকাল সত্যিই শুরু হলো। গুরুজন, আপনার উত্তর আমি ভুলব না। উত্তর মনে রাখার চেয়ে বড় কথা তা কাজে রাখুন। আমি আজই শুরু করব। রাজা ধীরে উঠে দাঁড়ালেন। সকাল পুরোপুরি জেগে গেছে। তিনি ফিরে চললেন, কিন্তু এবার তার মনে আর সংশয় নয়, পরিষ্কার দায়িত্ববোধ আর শান্ত নিশ্চয়তা।